সে আমাকে সে হোয়াটসঅ্যাপে ব্লক মারবে, আমাকে সে আনফ্রেন্ড করে দিবে ফেসবুক থেকে, আমাকে সে মেসেঞ্জারে ব্লক মেরে দিবে। মানে যে হচ্ছে আমার কলের অপেক্ষায় থাকে, আমি কখন কল দিব, আমি কখন খোঁজ খবর নিব, ঠিক আছে? তো আমি যার অপেক্ষায় থাকি সে কখন কল দিবে, খোঁজ খবর নিবে, ঠিক সেই মানুষটা এরকম হঠাৎ করে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমার সঙ্গে রয়েছেন আমাদের একজন প্রযোজক শুভ চৌধুরী। ওনার আরো অন্যান্য ব্যবসা আছেন, কিন্তু আজকে যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্প্রতি ওনার জীবনে একটি বেদনাদায়ক ঘটনা ঘটেছে, সেই বিষয়ে কিছু কথা বলবো। আপনারা অলরেডি কয়েকটি সংবাদ মাধ্যমে সংবাদ দেখেছেন। তার সঙ্গে আমাদের একজন নায়িকা মিহি, তার বিবাহ বিচ্ছেদের একটি সংবাদ প্রচারিত হচ্ছে এবং সেই সংবাদে কিছু ভুল তথ্য উঠে এসেছে বলে শুভ চৌধুরী সাহেবের দাবি। আজকে একটু বিস্তারিত শুনবো শুভ চৌধুরীর কাছ থেকে। শুভ ভাই, আপনি যদি একটু শুরু থেকে বলতেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মাহাদি হাসান পিয়াল ভাই, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শক বিন্দুকে। ওকে, আসলে আজকে যে পরিস্থিতির মধ্যে আছি মানসিকভাবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। কারণ একটা সংসার জীবন যেখানে সবকিছুই ঠিকঠাক চলছিল, হঠাৎ করে এরকম একটা বিষয় যখন জীবনে আসে, তখন আসলে মানসিকভাবে কতটুকু স্থির থাকা যায়। যেখানে আমার একটা বাচ্চা আছে যার বয়স মাত্র 3 বছর হয়েছে। তো সে অবস্থা থেকে আসলে মানসিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থার মধ্যে আছি। তো আজকে আমি আসলে মাহাদি ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আজকে কথাগুলি বলার জন্যে। আমি আমার পুরো পরিচয়টা দিচ্ছি। আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর কামাল চৌধুরী। নিকনেম বা ডাকনাম হচ্ছে শুভ চৌধুরী। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালীতে। আমি এসএসসি পাস করি 2007 সালে। বর্তমানে আমার বয়স 33 বছর। আর আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, স্পেশালি হয়তো ইতিমধ্যে আপনারা পত্র-পত্রিকায় নিউজে দেখেছেন। মিহি আহসান আমার বর্তমান ওয়াইফ। তো রিসেন্টলি হচ্ছে সে আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে বা ডিভোর্স দিবে, এরকম একটা নিউজ আমি শুনতেছি। তো এখন পর্যন্ত আসলে কাগজপত্র যে ডকুমেন্টারি যে বিষয়গুলো, এমন কোনো কাগজপত্র আমার হাতে এসে এখনো পৌঁছায়নি। তো সেক্ষেত্রে ফিয়াল ভাই যদি আমাকে প্রশ্ন করতেন, আমার কথা বলতে সুবিধা হইতো। কোন দিকটা নিয়ে শুরু করব বা কিভাবে আচ্ছা, আমি দর্শকদের যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটু বলে নেই। ফারজান আক্তার মিহি আমাদের নাট্য অঙ্গনে অনেক পরিচিত মুখ, অনেক নাটকে প্রধান নায়িকা চরিত্রে সে অভিনয় করেছে। সে আমারও কো আর্টিস্ট, আমি তাকে একটি নাটকে পেয়েছি, তার সঙ্গে আমার সখ্যতা আছে এবং তাকে আমি খুবই একজন ভালো মনের মানুষ এবং ভালো অভিনেত্রী হিসেবে জানি। তো তার একটি সংবাদ আমি দেখেছি, সেটি দেখে আমি মোটামুটি একটু শক হয়েছি এবং আমি ভেবেছিলাম যে দেখা হলে তার কাছ থেকে শুনে নিব আসলে ঘটনাটা কি। এর মধ্যে শুভ চৌধুরী, যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উনি আমাকে নক করেন এবং উনি কিছু কথা জানাইতে চাচ্ছেন, যে কথাগুলো পত্রিকায় বা বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে, কিন্তু আংশিক ভুল তথ্য প্রকাশিত হয়েছে। সেটি তিনি ব্যাখ্যা দিতে চাইছেন বা ভুলটা জানাতে চাচ্ছেন। সেই জন্য তাকে আমি আজকে সরাসরি সামনাসামনি নিয়ে আসলাম। তার মুখ থেকেই শুনেন, কারণ আমি বলা আর তার মুখে বলা ব্যাপারটা একটু ডিফারেন্ট। হয়তো ভবিষ্যতে মিহিকেও আমি সামনাসামনি আনবো, হয়তো তারও কোনো বক্তব্য, সে যদি আমার স্মরণাপন্ন হয়, সে যদি কিছু জানাতে চায়, মিহিকেও আমি হয়তো কোনোদিন ক্যামেরার সামনে নিয়ে আসবো। তো শুভ ভাইয়ের সঙ্গে যে ঘটনাটা আমি যেহেতু জেনেছি পত্রিকা পড়ে, সেটার একটা জিস্ট বলি। সেটা হচ্ছে যে মিহির সঙ্গে ওনার বিয়ে হয়েছে এবং কয়েক বছর সংসার করার পরে মিহির সঙ্গে ওনার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। মিহির অভিযোগ, তিনি মিহিকে তার আগের বিয়ে সম্পর্কে না জানিয়ে বিয়ে করেছেন এবং তার কোনো ভরণ পোষণ গত কয়েক বছর যাবৎ, কয়েক মাস যাবৎ তিনি দিচ্ছেন না। প্লাস আরো একটা অভিযোগ, তার নামে মামলা হয়েছে, যেটির কারণে উনি পালিয়ে দুবাই চলে গেছেন। তো এই অবস্থায় তার সঙ্গে মিহি সংসার করতে পারে না, বিধায় নিরাপত্তাহীনতা এবং সামাজিক জটিলতার কারণে তিনি তাকে ডিভোর্স দিয়েছেন, যেটি কার্যকর হয়ে যাবে 3 মাসের মধ্যে। এই হচ্ছে গিয়ে সংবাদে যেগুলো প্রচারিত হয়েছে, যেটুকু আমি পেয়েছি। তো এটুকু ছিল হচ্ছে গিয়ে সাংবাদিকদের বা কন্টেন্ট ক্রিয়েটারদের বক্তব্য। সরাসরি শুভ চৌধুরীর বক্তব্য আজকে আপনারা জানবেন। তো আমি শুভ তার কাছে প্রথমেই জানতে চাই যে
মিহির সঙ্গে আপনার পরিচয় হলো কিভাবে? আমার সাথে পরিচয় হচ্ছে মিরপুর বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে ২০১৭ সালে শুরুর দিকে ফেব্রুয়ারি মাসে। এবং ওখানে পরবর্তীতে আপনি অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে পড়ালেখা করতেন? জি, আমি ওখানে বিএসএস আপনার ব্যাচেলর অফ সোশ্যাল স্টাডিজ পড়াশোনা করেছিলাম মিরপুর ইউনিভার্সিটি কলেজ থেকে। আর মিহি কিসে পড়তো? সে পড়তো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। আপনি তার ছোট বোনকে প্রেমের প্রস্তাব দিলেন এবং সে রাজি হলো, এরকম কিছু? হ্যাঁ, এরকম বিষয় বলতে আসলে আমি তখনকার সময় থেকে আমার বিজনেস ছিল, গার্মেন্টস এর বিজনেস ছিল আমাদের। পাশাপাশি আমার হচ্ছে আরো কিছু বিজনেস ছিল। আ মানে যেটা হচ্ছে আপনার আমার অফিস ছিল হচ্ছে ইয়েতে ল্যান্ড বিজনেস ছিল আমাদের। আমার অফিস ছিল হচ্ছে আপনার এটা হচ্ছে মালিবাগ। মালিবাগে আমার অফিস ছিল। তো আমাদের হচ্ছে অফিসিয়াল একটা ইভেন্টে হচ্ছে ১ম সে আসে। আচ্ছা। ইভেন্টে আসার পরে হচ্ছে তার সাথে পরিচয়টা হয় সেখানে। পরিচয় হওয়ার পর আমি তার কাছে জানতে পারি যে সে মিরপুর কলেজে পড়ে। তো আমিও তখন সেখানে অধ্যয়নরত ছিলাম। তো সেখান থেকে আমাদের কোম্পানির একটা প্রোগ্রাম হয় কক্সবাজারে। তো সেখানে হচ্ছে ইভেন্টে সে হচ্ছে আমাদের সাথে কক্সবাজার যায়। তো সেখানে তার সাথে আরো মোটামুটি একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়। তো তার কাছ থেকে আমি যেটা জানলাম তার সম্পর্কে বিস্তারিত সেটা হচ্ছে যে সে মিডিয়াতে কাজ করতে চায়। সে মিডিয়াতে কাজ করার জন্য ইন্টারেস্টেড। বাট তার ফ্যামিলি তাকে কাজ করতে দিচ্ছে না। ফ্যামিলি চাচ্ছে তাকে বিয়ে-শাদী দিয়ে দেওয়ার জন্য অন্যত্র। তো সেক্ষেত্রে সে বলল যে, "আপনি যদি আমার দায়িত্ব নেন সেক্ষেত্রে আমি মিডিয়াতে কাজ করব।" তো তখন আমরা ১ম বিয়ে করি হচ্ছে ২০১৭ সালের এপ্রিল মাসের ১২ তারিখে। না, বিয়ের সেটা হচ্ছে আগের আরেকটু ঘটনা জানতে চাই আমি। জি। না বিয়ের বিয়ের আগে প্রসিডিউরে কেন গেলেন? তাকে বিয়ে কেন করলেন আপনি? ওই বিষয়টা একটু জানতে চাই। না সেটা হচ্ছে তাকে যখন আমি ১ম বার দেখি তখনই তাকে ভালো লাগে বা তার মধ্যে ওরকম একটা হচ্ছে ব্যাপার ছিল যে অ্যাটিটিউড এর যে বিষয়টা। তো সেও আসলে মানে আমার সাথে খুব অল্প সময়ে খুব ঘনিষ্ঠ হয়ে যায়। মানে আমাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। তো আপনারা বিয়ের সিদ্ধান্ত নিলেন। জি। আমরা ঢাকা কোর্টে বিয়ে করি। আমাদের কাবিন ছিল হচ্ছে ১,০০,০০০ জুয়েল সাহেব ছিল অ্যাডভোকেট জুয়েল সাহেবের ছিল ওখানে। তো সেখানে আমরা বিয়ে করি। তো বিয়ে করার পরে হচ্ছে আমরা আমি তার মামাকে বিষয়টা জানাই যে আমরা বিয়ে-শাদী করছি। তো তাদের ফ্যামিলি থেকে মানে বিষয়টা ১ম দিকে মানতেছিল না আরকি বিষয়টা। যেটা হয় আরকি জেনারেলি। ওদের হচ্ছে ওরা ২ বোন। ওর ছোট একটা বোন আছে ছোট বোন আর হচ্ছে মা-বাবা। ওর কোনো ভাই নাই। ২ বোন ওরা। তো সেক্ষেত্রে এটা তাদের বড় মেয়ে। তারা ওইভাবে বিয়ে-শাদী দিবে একটা বিষয় ছিল আরকি। তো যেখান থেকে ওরা একটু মনে কষ্ট পায়। তো পরবর্তীতে হচ্ছে ও বাসা থেকে চলে আসে। আমরা বাসা নিই হচ্ছে ধানমন্ডি শঙ্করে। সেখানে আমরা সংসার জীবন শুরু করি। তো শুরু করার পর থেকে তার স্বপ্ন হচ্ছে সে মিডিয়াতে কাজ করবে। তো যেখানে তার ফ্যামিলি টোটালি হচ্ছে বিপক্ষে ছিল মিডিয়াতে কাজ করার। তো সেখানে আমি তাকে মিডিয়াতে কাজ করার সুযোগ করে দিই। দেন হচ্ছে তার মিডিয়াতে কাজ করতে গিয়ে তার যে বিষয়গুলো প্রয়োজন হয়, গ্রুমিং এর যে বিষয়গুলো, ডান্স ক্লাসের যে বিষয়গুলো, আরো যে বিষয়গুলো শেখার প্রয়োজন হয় সেগুলো আমি তাকে হেল্প করি। হেল্প করেন মানে সেই কোর্স গুলোতে আপনি তাকে ভর্তি করায় দেন? জি। ৫০০ নাট, বুলবুল ললিত কলা, তারপর হচ্ছে যে আপনার ডান্স ক্লাস হয় গুলশান নিকেতনে। এভাবে মোটামুটি আমি আমার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করি। আর বিশেষ করে একটি মেয়ে যদি মিডিয়াতে কাজ করতে চায় সেক্ষেত্রে তার যে খরচের যে বিষয়গুলো মনে করেন যে জামা-কাপড় থেকে শুরু করে, কসমেটিক্স থেকে শুরু করে, আসা যাওয়া থেকে শুরু করে। কারণ শুরুতেই তো সে আসলে আজকের এই পজিশনে তো একদিনে চলে আসেনি। তো শুরুতে তো সে সাইড আর্টিস্ট ছিল, সাইড ক্যারেক্টারে কাজ করত। তো সেক্ষেত্রে সাইড ক্যারেক্টার আপনি জানেন যারা হচ্ছে লিড ক্যারেক্টারে কাজ করে তারা কিন্তু অনেক ভালো পেমেন্ট পায়। বাট যারা হচ্ছে সাইড ক্যারেক্টার যারা বা এক্সট্রা আর্টিস্ট যারা তারা কিন্তু খুব বেশি পেমেন্ট পায় না। বাট তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়। সেই জি। স্ট্রাগল পিরিয়ডে আপনি তাকে সাপোর্ট দিয়েছেন ফিনান্সিয়ালি এবং মেন্টালি। জি। তারপর? পরবর্তীতে হচ্ছে সে হচ্ছে রিয়াজুল রিজু নামক একজন হচ্ছে আপনার ডিরেক্টর ছিল। যিনি মুভি বানিয়েছিলেন 'বাপজানে বায়োস্কোপ'। রাইট। উনার সাথে তার একটি ভালো সম্পর্ক তৈরি হয়। উনার হচ্ছে ভালো কারুকাজ সম্পর্ক ফিল্ম ওখানে বলতে সে কি সম্পর্ক? একটু ক্লিয়ার করে বলবেন। না আমি তখন মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ ছিলাম না। তো যে কারণে হচ্ছে আমি টুকটাক নিউজ গুলো পেতাম। তো একটা পর্যায়ে আমি জানতে পারি যে সে হচ্ছে উনার সাথে একটা অবৈধ সম্পর্কের যে বিষয়টা বা মিডিয়াতে অনেকেই বলাবলি করতেছে যে রিয়াজুল রিজু ভাইয়ের সাথে তার সম্পর্ক আছে। তার গার্লফ্রেন্ড এরকম বিষয় আরকি। এগুলো নিয়ে আসলে রিয়াজুল রিজু ভাইও তার Facebook প্রোফাইলে অনেক পোস্ট দিয়েছে এবং পরবর্তীতে সে রিয়াজুল রিজু ভাইয়ের নামে হচ্ছে আপনার অভিযোগ করেছে ডিরেক্টর গিল্ডে। কে অভিযোগ করছে? মিহি? আ মিহি। আর রিয়াজুল রিজুর বক্তব্য কি? রিয়াজুল রিজু ভাইয়ের হচ্ছে আবার হচ্ছে ফ্যামিলি ছিল। উনার ফ্যামিলিকেও বিষয়গুলো আমি জানিয়েছিলাম। তো সেক্ষেত্রে হচ্ছে উনার ফ্যামিলি বিষয়গুলো নিয়ে হচ্ছে উনাকে প্রেশার দিছে যে এরকম তোমার বিষয় শুনতেছি এই বিষয়গুলো।
তো সেক্ষেত্রে আবার হচ্ছে আপনি আমি আবার এই বিষয়গুলো আমি আমার শাশুড়িকে জানাই, আমার শ্বশুরকে জানাই, মামা শ্বশুরকে জানাই। ঠিক আছে? আমার আমার ফ্যামিলির লোকজনও বিষয়গুলো জানতো। তখন তার সাথে আমার একটু ঝামেলা তৈরি হয়, ক্ল্যাশ তৈরি হয়। এটা হচ্ছে 2019 সালে। তো পরবর্তীতে যখন আবার সবাই মিলে বসে, বসার পরে হচ্ছে আমার বড় ভাই ছিল, আমার আম্মু ছিল, সেখানে ওর মা ছিল, মামি ছিল, মামা ছিল। তো সবাই মিলে বসে আবার বিষয়টাকে সেটেল করে। যে তোমরা আগে কি করছো না করছো সেটা দেখার বিষয় না। নতুন করে আমরা তোমাদের অনুষ্ঠান করতে চাই। তো তখন হচ্ছে তার সাথে আমার হচ্ছে আবার নতুন করে কাবিন হয়। তো সেখানে হচ্ছে তার মায়ের সাথে আমার কথা হয়েছিল কাবিন হবে ৳১০,০০,০০০। উনি রাজি হয়েছে। এই ৳১০,০০,০০০ কাবিন আমি বলিনি। এটা হচ্ছে ওর মায়ের দাবি ছিল। ৳১০,০০,০০০ কাবিনের বিষয়টা। তো পরবর্তীতে হচ্ছে আমি হচ্ছে সে তার ফ্যামিলি থেকে বিষয়টা হচ্ছে এরকম যে, "তুমি আমাদের মেয়েকে কি দিবা?" এরকম একটা বিষয় আসছে। তো সেখানে হচ্ছে তখন আমি একটা জমি কেনার কথা চলতেছিল। গাজীপুরে একটা জমি কেনার কথা ছিল। তো তখন হচ্ছে আমি যে জমিটা পারচেজ করি ৳১,২০,০০,০০০ দিয়ে। তো ওই জমিটা হচ্ছে অর্ধেক হচ্ছে তার নামে কেনা হয়। আর অর্ধেক হচ্ছে আমার মায়ের নামে কেনা হয়। এরপরে হচ্ছে আপনার গোল্ডের যে বিষয়গুলো যে নিউজে যেটা আসছে, ৩০ ভরি গোল্ডের যে বিষয় আসলে এটা ওভাবে ৩০ ভরি গোল্ড দাবি করা হয়নি। কিন্তু বিষয় হচ্ছে আপনার কিনতে তখন দেখা যাচ্ছে আপনার ওই যে সবকিছু কিনতে গিয়ে দেখা যাচ্ছে টোটাল ৩০ ভরি হয়ে গেছে। মানে তাই ৩০ ভরি গোল্ড দিতে হবে এটা তারা দাবি করেনি। বাট কিনতে সেটা হয়ে গেছে। বিয়ের সময় হচ্ছে প্রায় ২০ ভরির মতো। বিয়ের সময় হচ্ছে প্রায় ২০ ভরির মতো দেয়া হইছে এবং বিয়ের পরবর্তী সময়ে আবার কেনা হইছে। তার যখন যেটা পছন্দ আপনাদের বিয়ে হইলো সে কত একটু সালে? সে একটু সে একটু সে একটু জেদি টাইপের মেয়ে তো। সে যখন যেটা ভায়না করে তখন তাকে সেটা দিতেই হয়। এরকম বিষয়। আচ্ছা, আপনাদের প্রথম বিয়ে হইলো কত সালে? ২০১৭ সালের হচ্ছে এপ্রিল মাসের ১২ তারিখ। আর আবার 2019 সালে আবার বিয়ে করলেন? না এটা হচ্ছে ২০২০ সালে। এটা হচ্ছে আপনার ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ। আবার বিয়ে করলেন? হ্যাঁ, আবার নতুনভাবে কাবিন হয় আরকি। হ্যাঁ। এটা ওদের তাহলে ফ্যামিলির দাবি দুইটা, ছিল। তাহলে কাবিন নাম্বার দুইটা হলো না? হ্যাঁ, ২ টা হয়ে গেছে। জি। না এখন ১ম বিয়েটা তো ছিল আমরা নিজেরা করছি। সেখানে কাবিন ছিল ৳১,০০,০০০। বাট তখন তার ফ্যামিলি হ্যাঁ, দাবি কাবিন করছে নাম্বার কাবিন তো দিতে দুইটা হবে হইছে। হ্যাঁ, ২ টা হইছে। জি। তাহলে তো ডিভোর্স দিতে হলে দুইবার দিতে হবে, এরকম কিছু? এখন আপনি যদি বলেন ২ বার দিতে হবে সেক্ষেত্রে অবশ্যই ২ বার দিতে হবে। আমি জানি না, এই জন্য জিজ্ঞেস করলাম। আপনাদের যে আবার নতুন করে 2020 সালে বিয়ে হওয়ার পরে সুন্দর জি। মতো সংসার করলেন আরো কতদিন? আ এটা হচ্ছে ২০২২ এর হচ্ছে অক্টোবর পর্যন্ত। কারণ আমি ২০২২ এর অক্টোবরের ২২ তারিখ হচ্ছে দুবাই চলে আসি। এবং আমি যেদিন দুবাইতে আসি সেদিন সে হচ্ছে আমাকে এয়ারপোর্টে দিয়ে যায়। সেই ছবিটাও হচ্ছে দেয়া হইছে। ওই ছবিটা ফেসবুকে আছে অলরেডি। তো মিহির এর সঙ্গে মধ্যে হচ্ছে আমার যতদিনের পরিচয়, আমি কিন্তু মিহির সঙ্গে আবার অনেক মোটামুটি কোয়ার্টিস্ট হিসেবে অনেক কিছুই তার সঙ্গে আমি শেয়ার করেছি বা তার সম্পর্কে আমি জানতে চেয়েছি। সে কখনো আমাকে ডিসক্লোজ করে নাই। শি ইজ ম্যারিড, ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট, সে কখনো সে যে উত্তরায় থাকতো, সে কার কাছে থাকতো? উত্তরাতে আমার বাসায়। এখনো এখনো ওকে, স্টিল সে আমার বাসাতেই আছে। আচ্ছা, সেই এই ইনফরমেশনটা সে এই আমাকে মুহূর্ত দিছে, পর্যন্ত। সে হচ্ছে গিয়ে বোনের বাসায় থাকতো, বন্ধুলাভের সাথে থাকতো, এবং সে একটা গাড়ি চালায়। ওই গাড়িটা কার দেয়া? এটা আমি তো আমার একটা গাড়ি ছিল যেটা হচ্ছে আপনার এক্সিও ২০১০ এর মডেল। তো হচ্ছে এটা হচ্ছে আমার গাড়িটা হচ্ছে পুরনো গাড়ি। যেহেতু ২০১০ এর মডেল। তো সে বলল যে, "তুমি যেহেতু চলে যাচ্ছ, তো তাহলে আমাকে একটা গাড়ি কিনে দাও। নতুন গাড়ি কিনে দাও। কারণ হচ্ছে তুমি চলে গেলে আমি আর ড্রাইভার রাখবো না। আমি নিজে চালাবো। আমি ড্রাইভিং লাইসেন্স করেছি তো আমি নিজেই চালাবো।" তো যেহেতু পুরনো গাড়ি হলে মাঝে মধ্যে সমস্যা হতে পারে। তো সেজন্য আমরা বিশ্বাস ইম্পোর্টস থেকে গাড়িটা কিনি। এটা হচ্ছে নতুন গাড়ি যেটা হচ্ছে এখন যে গাড়িটা এটা হচ্ছে এক্সিও ২০১৮ সালের মডেল। এখন যে গাড়িটা রাইট, সে রাইট, চালাচ্ছে। আমাকে সে বলেছে সে এক্সিও গাড়ি কিনেছে, নতুন গাড়ি কিনেছে। ঠিক জি, জি, আছে, জি। এটা তথ্য মিলে যাবে। বিশ্বাস হ্যাঁ, ইম্পোর্টস থেকে কেনা হয়েছে আমি আসার আগে। এটা কেনা হয়েছে হ্যাঁ। অক্টোবর মাসের ৪ তারিখ। আপনি তার ফেসবুক প্রোফাইল চেক করলে বুঝতে পারবেন। আর আমি দুবাইতে আসি তাহলে ২০২২ সালের অক্টোবরের ২২ তারিখ। তার মানে আপনি তাকে গাড়ি কিনে দিয়েছেন, জমি কিনে দিয়েছেন, স্বর্ণ দিয়েছেন, ১ কোটি টাকার ইন্স্যুরেন্স, সরি, কাবিন দিয়েছেন। তো জি। এরপরেও কেন সে আপনাকে ছেড়ে দিতে চাচ্ছে? না এখন বিষয়টা হচ্ছে যেখানে সেটা হচ্ছে পরকীয়ার বিষয়। যেটা আসলে সে বিষয়টাকে স্কিপ করতে চাচ্ছে। আচ্ছা, যেমন সে আপনি যখন দাবি সে করছেন তার অন্য কারোর সাথে সম্পর্ক আছে। আমি দাবি করছি না, এটা সত্য এবং এটা মিডিয়া পাড়ার যারা আছেন অনেকেই জানে। এটা হাইড অ্যান্ড সিক একটা বিষয়। মিডিয়া পাড়ার অনেকেই বিষয়টা জানেন
আমি কিছু বিষয় আমি তো খোলাসা জানি করি না আপনাকে। ভাই, আমি তো জানি না আপনি মিডিয়াটা আপনি তো আপনি আপনি জানবেন না। আপনি যেহেতু এখন লাইভে আছেন, আপনি লাইভে যখন থাকবেন তখন জানবেন না। যখন পার্সোনালি আপনার সাথে ভাই ব্রাদার হিসেবে কথা হবে, একটা সম্পর্ক তৈরি হবে, তখন আপনিও অনেক কিছু জানবেন, অনেক কিছু বলবেন। এটা খুবই স্বাভাবিক। না না, আমি তো মিডিয়াতে 14 বছর আমার অভিনয়ের বয়স, জি। সাংবাদিকতার বয়স 7 বছর এর আগে। সো মিডিয়ার খুঁটিনাটি অনেক কিছুই আমার কানে আসে, সবকিছু তো আর আমি কন্টেন্ট বানাই না। এই ধরনের আচ্ছা, কোনো কিছু আমি আমি আপনাকে এই ঘটনাটা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমি আসলে শুরুতে খুব আপসেট ছিলাম। আপনি খেয়াল করছেন। আমি আসলে মানসিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় আছি। তো তারপরেও যেহেতু কথা বলতে হচ্ছে আপনার সাথে বা একটা বিষয় আ কন্টিনিউ করতে হচ্ছে, এজন্য আমি আসলে চেষ্টা করছি একটু স্বাভাবিক হয়ে আপনার সাথে কথা বলার জন্যে। আমি একজন আচ্ছা আচ্ছা ডিরেক্টরের নাম বলি আপনাকে প্রথমত। সেটা হচ্ছে আপনার মুসাফির রনি ভাই। তার সাথে সে এখন একটা নাটকে কাজ করছে। সিরিয়াল যেটা হচ্ছে 'জোনাকির আলো'। হ্যাঁ আমি জানি। হ্যাঁ, তো ওই মুসাফির রনি ভাইয়ের সাথে আমার কিন্তু ব্যক্তিগত সম্পর্কটা খুবই ভালো। তো উনি আমাকে একটা বিষয় নোটিস করলো, সেটা হচ্ছে যে আপনার ওই যে আ কামরুল ইসলাম শুভ, একজন ক্যামেরাম্যান আছে, ডিওপি কামরুল ইসলাম শুভ। তাকেও আমি চিনি, আমার নাটকের অডিও পিছে। আচ্ছা, তার সাথে একটা ব্যক্তিগত সম্পর্কের বিষয় উনি আমাকে জানায়। হ্যাঁ? তো পরবর্তীতে আমি তাকে সে বিষয়ে যোগাযোগ করি, প্রশ্ন করি। তখন সে বলল যে আমাকে যদি একজন পছন্দ করে আমি কি করব? রাইট, সে কিন্তু খুব লজিক্যাল কথা বলছে, তাকে কেউ পছন্দ করতেই পারে, কিন্তু সেটাকে জি। পরকীয়ার পর্যায়ে কেন নিয়ে গেলেন? আমি আমি সে বিষয়ে আসতেছি। আমি তো আপনাকে শুরুটা করতেছি। এরপরে আমি একটা পূর্ববর্তী ঘটনা আপনাকে বলি। যেটা আমি দেশে থাকার সময় ঘটেছে। সে হচ্ছে নেপালে শুটিং এ যাবে, নেপালে শুটিং এ। তো সেখানে তার কো-আর্টিস্ট ছিল জাহের আলভী। হ্যাঁ একটা সময় জাহের আলভী সহ তারা হচ্ছে ঈগল মিউজিকে রেগুলার কাজ করত। রাইট। তো সেখান থেকে নেপালে শুটিং এ যাওয়ার ক্ষেত্রে আমি তাকে বাধা দিয়েছিলাম। কারণ আমাদের গার্মেন্টস এর বিজনেস এর হচ্ছে আমাদের মেক্সিমাম সময় নেপালে আমাদের শিপমেন্ট হয়। তো সেই হিসেবে নেপালে কিন্তু আমাদের ওয়্যার হাউস আছে। সেখানে আমাদের রেগুলার প্রোডাক্ট। আমি বললাম, "তুমি যদি নেপাল ঘুরতে যেতে চাও, আমি তোমাকে নেপাল নিয়ে যাবো। কোন সমস্যা নাই।" এর আগে আমি তাকে ইন্ডিয়াতে ঘুরতে নিয়ে গিয়েছিলাম। তো সে হচ্ছে না, সে শুটিং এ যাবেই। সেখানে ভালো কিছু কাজ হবে। সে বলল, "আমি তো আর একা যাচ্ছি না। এখানে পুরো ইউনিট যাবে। আমি তো আর একা যাচ্ছি না। তুমি আমাকে সার্বক্ষণিক ভিডিও কলে থাইকো, তুমি দেখো।" হ্যাঁ? যেটা হয় আরকি ফ্যামিলিতে যেটা হয়। তো সে এক্স্যাক্টলি। সেখানে যায়, শুটিং এ যায় এবং সেখানে অনেক ঝামেলা হয়। আ যেগুলো আসলে আ লাইভে এসে খোলামেলা কথা না বলাই ভালো। আপনি বুঝে নিবেন আশা করি বা দর্শকরাও বুঝে নিবে। তো সেখান থেকে আসার পর থেকে কিন্তু জাহের আলভীর সাথে তার নতুন করে আর কোন কাজ হয় নাই। ওটাই ছিল জাহের না আলভীর সাথে আপনার তার লাস্ট সঙ্গে প্রজেক্ট। বিষয়টা হচ্ছে জাহের আলভীর কিন্তু ফ্যামিলি আছে, ওয়াইফ আছে। হ্যাঁ? এটা মিডিয়ার হয়তো অনেকে জানে না। তো তার কিন্তু ফ্যামিলিগত বিষয় অনেক কিছুই আমি কিন্তু জানি। তো জাহের আলভীর সাথে তার আমি একটা ভালো জানি, ফ্রেন্ডশিপ আমি ছিল। জানি জাহেদ আলভীর ফ্যামিলি আছে, বাচ্চা আছে, তারা নেপালে যায়, ফেসবুকে ভিডিও দেয়, সবাই জানে। জি। তো সেক্ষেত্রে সেখানে যাওয়ার পরে শুটিং এ ঝামেলা হয়। যেটা হয় যে সে একটা মেয়ে, সে তো নিজেকে সিঙ্গেল দাবি করে। সিঙ্গেল দাবি করার পিছনে অনেক কারণ আছে। যেহেতু সে এখানে স্টার হতে চায়, মেগা স্টার হতে চায়, সুপারস্টার হতে চায়। যে কারণে সে সবসময় আমাকে এই বিষয়গুলো হাইড করার জন্য বলত যে আমি যাতে কখনো এটা মিডিয়ার কাউকে না বলি। কিন্তু কাছের কিছু ডিরেক্টর আছেন যারা জানতো। যেমন আমাদের বিয়ের অনুষ্ঠানে আ আলোক হাসান ভাই ছিল, মুসাফির রনি ভাই ছিল। তারপর হচ্ছে আমার আরো তারপর হচ্ছে আরো অনেক ডিরেক্টর ছিল। মোটামুটি কাছে মোস্তফা মনন ভাই ছিল। তারপরে হচ্ছে আরেকজন ডিরেক্টর মঞ্জু ভাই ছিল। হ্যাঁ মোটামুটি পরিচিত কাছের কিছু মানুষ আমাদের বিয়ের অনুষ্ঠানে ছিল। তো সে জায়গা থেকে কাছের কিছু মানুষ ছিল যারা বিষয়গুলো আগে থেকেই জানতো। এবং আলোক হাসান ভাই আমাদের বেশ কয়েকবার আমার বাসায়ও গিয়েছিল। তারপর মুসাফির রনি ভাই বেশ কয়েকবার আমার বাসায়ও গিয়েছিল। তারা বিষয়গুলো পারিবারিকভাবে বিষয়গুলো জানে। মেয়েদের জীবনে আসলে এমন অনেক ঘটনাই ঘটে যেগুলো মেয়েরা অনেক সময় বলতে পারে না রাইট। বা চাইলেও প্রতিবাদ করতে পারে না। তো পারে সে না। জায়গা থেকে তখন তো আমি দেশে ছিলাম এবং আমার সাথে সে কন্টিনিউ ছিল। তো তখন তো তার সাথে আমার সম্পর্কটা অনেক গভীর সম্পর্ক ছিল। সে শুটিং এ গিয়েছে, সেখানে কি হচ্ছে না হচ্ছে অনেক বিষয় আমাকে বাসায় এসে শেয়ার করত। যেমন হচ্ছে রাসেল ভাইয়ের কথা যদি বলি, যে সে যখন অভিনয় করল জাহেদ আলভী সহ চৌধুরী সাহেবের মেয়ের বিয়ে। তো সেখানে একটা ঘটনা ঘটে। পুলিশ আসে, ওই যে সিনক্রেট করে হচ্ছে আপনার রাসেল সাহেবের ওয়াইফ, ডিরেক্টর যে। তো এভাবে ওখানে শুটিং এ ডিস্টার্ব হওয়ার কারণে শুটিং অনেক রাত হয়ে যায়, লেট হয়ে যায়। সেখানে শুটিং শেষ হইতে ভোর রাত হয়ে যায়। তো আমি তাকে ফোন দিচ্ছিলাম বারবার আসতে। জেনারেলি তো তার শুটিং তো ১২টা ১টার মধ্যে শেষ হয়ে যায়। তো রাত ২টা বাজছে, ৩টা বাজছে, ৪টা বাজছে, সে বাসায় আসতেছে না। কি সমস্যা? তো তখন সে আমাকে বিস্তারিত বলল যে
মানে ফোনে বিস্তারিত বলেনি যে আমি এসে তোমাকে বলতেছি এখানে একটু প্রবলেম হয়েছে। তো এরকম আসলে শুটিং এর অনেক বিষয় সে বাসায় এসে গল্প করতো, আলোচনা করতো, হাসাহাসি করতো, হ্যাঁ, সুখ দুঃখ অনেক কিছু সে শেয়ার করতো। মানে তখন তার মধ্যে যে ওই নেপালের ঘটনাটার পরে সে একটু মানসিকভাবে ভেঙে পড়ছে। মানে কয়েকটা দিন সে খুব চুপচাপ ছিল, সে আর মিডিয়াতে কাজ করবে না, এরকম একটা বিষয়ও সে সিদ্ধান্ত নিয়েছিল তখন। তো আপনি একটা অভিযোগ করছেন পত্রিকাতে সে পরকীয়ায় লিপ্ত আছে, তো এই জি। বিষয়টা একটু ক্লিয়ার করেন, আপনি কেন মনে হ্যাঁ, করছেন, হ্যাঁ। আপনার কাছে কোনো প্রমাণ আছে কিনা? আচ্ছা, এই বিষয়টা হচ্ছে আমি আপনাকে বলি, এই বিষয়টা সূত্রপাতটা হয় গত রমজানে। সে হচ্ছে একটা নাটকের শুটিং করতে গিয়েছিল মানিকগঞ্জে, আলতাসুরি টিফ। এই নাটকের ডিরেক্টর হচ্ছে আনিস শিকদার। তো সে যখন এই নাটকটা শুটিং করে তখন সেখানে শুটিং স্পটে তাকে দেখার জন্য গিয়েছে হচ্ছে হিমু আকরাম ডিরেক্টর। তো যাওয়ার পরে সে আনিস শিকদার সাহেবের সাথে পরিচয় করিয়ে দিয়েছে যে আমার হাজবেন্ড। এটা কি আনিস সাহেব আপনাকে বলছে? এটা আনিস সাহেব আমাকে বলেনি, এটা আমাকে বলেছে মেহেদী। আর আনিস শিকদার হচ্ছে, এখানে ঘটনাটা আপনাকে ভেঙে বলি, মেহেদী নামে আমার একটা ফ্রেন্ড আছে উত্তরাতে, আমাদের খুব কাছের বন্ধু মেহেদী। আবার মেহেদী হচ্ছে আনিস শিকদার সাহেবের খুব কাছের বন্ধু। তো সে যখন নাটকটা ফেসবুকে শেয়ার করছে আলতাতুরি টিফ, যেটা হচ্ছে আপনার এই আনিস শিকদার সাহেবের কথা বলতেছি। তো তখন আমার বন্ধু বলতেছে যে এ তো আমার বন্ধুর বউ, হ্যাঁ, আমার বন্ধু শুভর হচ্ছে ওয়াইফ, ঠিক আছে? কয় আপনি মিয়া পাগল হইছেন, ও তো ডিরেক্টর হিমু আকরামের বউ। তো তখন মেহেদী আমাকে ফোন করে যে বন্ধু এই ঘটনা শুনতেছি, তুমি একটু চোখ কান খোলা রাখো, যে তোমার বউকে নিয়ে কিন্তু সমস্যা, তুমি কিছুদিনের মধ্যে তোমার বউকে নিয়ে সমস্যায় পড়বা। তো তখন হচ্ছে সে হচ্ছে আনিস শিকদার সহ আমার সাথে কথা বলার জন্য বলে কনফারেন্সে আসতে চাই, বাট আমি আনিস শিকদারের সাথে কনফারেন্সে কথা বলিনি। কারণ আমার কথা হচ্ছে আগে আমাকে আমার ঘরটা ঠিক করতে হবে, বাইরের মানুষের সাথে কথা বলে কি হবে। যেন আমি তাকে বিষয়টা নিয়ে জানাই, তার সাথে কথা বলি, তখন সে বিষয়টা অস্বীকার করে, সে স্বীকার করে না। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে সে মালয়েশিয়াতে গেছে শুটিং এর জন্য। আমি তাকে অনেকবার নিষেধ করছি যে তুমি এর আগে একবার নেপাল গিয়েছো শুটিং এ, সেখানে ঝামেলা হয়েছে, তুমি মালয়েশিয়াতে শুটিং এ যাওয়ার দরকার নাই, তুমি দেশের মধ্যে কাজ করো। সে বলল যে না, এখানে আমাকে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। এবং এক পর্যায়ে সে যখন যায়, যাওয়ার আগে সে আমার সাথে খুব একটা যোগাযোগও করতেছিল না। এবং মালয়েশিয়াতে সে যখন গেছে, আমি তাকে ভিডিও কল দিচ্ছি, সে ভিডিও কল ধরে না, অডিও কল দিচ্ছি, সে কল রিসিভ করে সে শুটিং এ আছে। তুমি বারবার কেন কল দিচ্ছ, কেন ডিস্টার্ব করতেছো, এরকম বিষয়। পরবর্তীতে আমি তাকে বললাম যে তুমি যে ওখানে শুটিং করছো, কোন নাটকে শুটিং করছো, লিঙ্ক আমাকে দাও, শুটিং এর ছবি আমাকে দাও। কিন্তু পরবর্তীতে আমি খোঁজ খবর পেলাম সেটা হচ্ছে মালয়েশিয়াতে কোনো শুটিং হয়নি। এটা আপনি জামিল ভাইয়ের সাথে কথা বললে আরো বিস্তারিত জানতে পারবেন। জামিল এই ঘটনা জানে? হ্যাঁ, জামিল ভাই ঘটনাটা জানে। তো সেখানে হচ্ছে মূলত তারা হচ্ছে হিমু আকরাম সহ তারা গেছে ঘুরার জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাকে বলি, সেটা হচ্ছে আমি এখন দুবাইতে আছি। তো তার স্বপ্ন হচ্ছে ইউরোপে অথবা আমেরিকাতে সে বসবাস করবে। মানে অভিনেত্রী শাবানা বা সিনিয়র যারা আছেন, হ্যাঁ, তারা যেভাবে হচ্ছে জীবনের শেষটা হচ্ছে, এখন আহমেদ শরীফ সাহেব আমেরিকা থাকে। তো তারও এরকম হচ্ছে, তার আসলে অনেক বড় স্বপ্ন, সে অনেক বড় কিছু হতে চায়। আমি এখনো দোয়া করি যে সে অনেক বড় কিছু হোক। আমি কিন্তু বদদোয়া করছি না। আমি এখনো দোয়া করছি সে অনেক বড় কিছু হোক। তো তার স্বপ্ন ছিল ইউরোপে বা আমেরিকায় সেটেল হওয়া। কারণ মিডিয়াতে তো আর আসলে সারা জীবন তো কাজ করা সম্ভব না। সবসময় তো আর নায়িকা হিসেবে কাজ করতে পারবে না। তা আমি দুবাইতে আসার পরে আমি কিন্তু ক্রোয়েশিয়ার জন্য এপ্লাই করেছি। ক্রোয়েশিয়া কিন্তু সেনজিং ২৭ টা দেশের মধ্যে কিন্তু একটা দেশ, মানে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে। তো সেটা কিন্তু আমরা অলরেডি ওয়ার্ক পারমিট, কিন্তু আমার এই আগামী মাসে ওয়ার্ক পারমিট আসবে। আসলে হচ্ছে আমি ওখানে যাব, ৪৫ দিন থাকবো। থাকলে হচ্ছে ওরা আমাকে টিআরসি দিয়ে দিবে, যেটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স কার্ড যেটাকে বলা হয়। এটা নেওয়ার পরে হচ্ছে আমি দুবাইতে ফেরত আসবো, দেন হচ্ছে আমি বাংলাদেশে আসবো। মূলত আমার এই যে লম্বা সময় বাংলাদেশে না যাওয়ার কারণটা হচ্ছে এই প্রসেসটা, আমি লাস্ট কয়েক মাস থেকে এই প্রসেসটা নিয়ে কাজ করছি, মানে ইউরোপে যাওয়ার যে বিষয়টা। তো সেক্ষেত্রে ইউরোপে যখন আমি সেটেল হব, আমার যখন আপনার কাগজপত্র হয়ে যাবে, আমার যখন পাসপোর্ট হয়ে যাবে, তখন আমি চাইলে ওয়াইফ হিসেবে তাকে সেখানে নিতে পারবো। তো সেখানে একটা প্রসঙ্গ আসে, হয় যে তোমার পাসপোর্টের মধ্যে তো তোমার আগের ওয়াইফের নাম লিখা, তাহলে আমারে কিভাবে নিবা? তা আমি বললাম সেটাও তো কথা, আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি দেশে আসতেছি, দেশে এসে আমি যে আগের ওয়াইফকে যে ডিভোর্স দিয়েছি সেই কাগজপত্র লাগবে। তারপর তোমার সাথে আমার যে বিয়ে হয়েছে, বিয়ের যে হচ্ছে এই কাবিননামা লাগবে, এগুলো সবকিছু সাবমিট করে হচ্ছে পাসপোর্ট থেকে নামটা সংশোধন করতে হবে। কারণ এটা একটা জাতীয় ইস্যু, এখানে তো আমি চাইলেই তো পাসপোর্ট থেকে কোনো কিছু সরাতে পারবো না। আর ও যেটা আরেকটা অভিযোগ, এখানে সরি প্রসঙ্গটা চলে আসছে এখন, সেটা হচ্ছে সে যে অভিযোগটা করছে যে আমার পাসপোর্টের মধ্যে আমার আগের ওয়াইফের নাম। দেখুন, আমি যখন পাসপোর্টটা করি ২০১৫ সালে, তখন আমার ফার্স্ট ওয়াইফের সাথে আমার সম্পর্কটা ভালো ছিল। তো তখন কিন্তু তার নামটা কিন্তু সেখানে আমি এড করি।
স্পাউস নেম হিসেবে তার নামটা অ্যাড করি। আর 2020 সালে হচ্ছে আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। আর আমার ফার্স্ট ওয়াইফের সাথে অফিসিয়ালি আমার ডিভোর্সটা হয় 19 সালে। দেখেন কথাটা একটু খেয়াল করেন। তো সেক্ষেত্রে তার নাম তো সেখানে রাখার কোনো যুক্তি নাই। আমি হচ্ছে আমরা ইন্ডিয়াতে যাব, ওই শপিং করতে যাবে। আবার আমারও কিছু কাজ ছিল ইন্ডিয়াতে। আমরা ডাক্তার দেখাতে যাব। এমার্জেন্সি হচ্ছে আমি পাসপোর্টটাকে রিনিউ করি। পাসপোর্ট রিনিউ করলে কি কোনো তথ্য চেঞ্জ হয় ভাইয়া? যদি না আপনি যোগ না করেন। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি জাস্ট পাসপোর্টটা রিনিউ করি। তো পাসপোর্টটা রিনিউ করাতেও আগের নামটাই রয়ে যায়। তা আমি হ্যাঁ, কিন্তু এখন এখন সে আপনি রিনিউ করার সময় যদি আপনি বলতেন যে আমার এখানে চেঞ্জ হবে, আপনি তখন চেঞ্জ সহ রিনিউ হয়ে যেত। না, ওটার জন্য আলাদা কাগজপত্র ডকুমেন্ট সবকিছু সাবমিট করতে হয়। সবকিছু রেডি থাকা Submit লাগবে। করতে হবে। এখন মানে ভেরিফাইড সকল কাগজপত্র লাগবে। এটা একটা প্রসেসিং এর বিষয়। যে Right. কাজটা আসলে এখানে আপনি আমাকে আমার দোষও দিতে পারেন। আসলে ওইভাবে দায়িত্ব নিয়ে বা গুরুত্ব দিয়ে আসলে কাজটা করা হয় নাই। এটাকে অতটা এই বিষয়টাকে গুরুত্ব দেয়া হয় নাই বা অবহেলা বলতে পারেন। অতটা গুরুত্ব দিয়ে বিষয়টাকে দেখা হয়নি। তো যখনই আপনার ইউরোপে যাওয়ার বিষয় বা আমেরিকা যাওয়ার বিষয় আসছে, তখন সে হচ্ছে বলল যে তখন সেই প্রসঙ্গটা উঠে ধরছে। তো যখন সে এটাকে উঠাইয়া ধরলো তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে আমি দেশে আসতেছি, এটা আমি চেঞ্জ করব। তো এই যে আপনি দেশে আসতেছেন মানে কি? আপনি 2022 সালে দুবাইয়ে গেছেন। আমি 22 অক্টোবর আসছি। এরপর থেকে এই ঘটনাগুলো ঘটতেছে। এরপর থেকে ঘটনাগুলো ঘটতেছে, রাইট। Okay, আপনি যখন দেশে ছিলেন তখন এত মেজর কোনো ঘটনা ঘটেনি। ঘটেনি। আপনার অবর্তমানে এই ঘটনাগুলো ঘটতেছে। হ্যাঁ, আমার অবর্তমানে ঘটনাগুলো ঘটতেছে। আমরা হিমু আকরামের প্রসঙ্গে ছিলাম ভাইয়া। ওই প্রসঙ্গটা শেষ করি আমি। পাসপোর্ট তো আমেরিকান পাসপোর্ট। হ্যাঁ, রাইট, আমি সে কথাটাই বলতেছি। কিছুদিন আগে হচ্ছে সে আমেরিকা যাওয়ার জন্য এপ্লাই করেছে। কিছুদিন আগে সে ফাইল ওপেন করেছে। সেই কাগজ কি আপনার কাছে গেছে? না, আমার কাছে সেটা আসবে কিভাবে? সেটা তো হিমু আকরাম তাকে সাথে নিয়ে গিয়ে এপ্লাই করাইছে। তো সে কাগজপত্র তো আমার কাছে আসবে না। তো আপনি এখন এই সমস্ত ইস্যুগুলোকে কেন্দ্র করে আপনি ধারণা করছেন যে মিহির সঙ্গে হিবু আকরামের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, এবং বিষয়টা হচ্ছে তারা উত্তরাতে প্রায় সময় আড্ডা দেয়। বোট ক্লাব এখানে সেখানে ওখানে সবসময় ঘুরতে যাচ্ছে, আড্ডা দিচ্ছে, একসাথে খাচ্ছে। এখন মনে করেন যে আমার অফিস হচ্ছে উত্তরায়, আমার বিজনেস হচ্ছে উত্তরায়। তো সেক্ষেত্রে ওখানে তো আমার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, প্রতিবেশী অনেকেই আমাকে চিনে বা আমাদের সম্পর্কের বিষয়গুলো জানে। তো যখন হঠাৎ করে তার সাথে নতুন একজন ব্যক্তিকে দেখবে ঘনিষ্ঠভাবে, তখন সেই নিউজটা তো আমার কাছে আসবে, এটা খুবই স্বাভাবিক। এখন আমি একটু আগে আপনার আমি একটু আগে রাসেল ভাইয়ের কথা বলেছিলাম। এই যে ডিরেক্টর রাসেল ভাইয়ের কথা বলেছিলাম। লাস্ট হচ্ছে আমি যখন ফেসবুকে পোস্টটা করি, এই যে আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম আমি কয়েকদিন রাসেল আগে। শিকদার, আমাদের জি? ডিরেক্টর কি রাসেল শিকদার? না, রাসেল শিকদার না। আচ্ছা আমি নামটা দেখে আপনাকে বলতেছি। রাসেল নামেই চিনি আরকি। পুরো নামটা আমি আপনাকে দেখে বলতে হবে মেসেঞ্জার থেকে। যে মিহিকে নিয়ে একটা নাটক বানিয়েছিল, যেটা হচ্ছে চৌধুরী সাহেবের মেয়ের বিয়ে। ওর নাম হচ্ছে মোশাররফ হোসেন রাসেল, ডিরেক্টর। আচ্ছা। তো রাসেল ভাই আমাকে যেটা কনফার্ম করলো যে তারা হচ্ছে তাদের অনেক ঘনিষ্ঠ বিষয় আমাকে কনফার্ম করলো, এবং যেটা বললো যে ওই যে হিমু আকরামের একটা ফ্ল্যাট আছে এয়ারপোর্টের পিছনে প্রিয়াঙ্কা সিটিতে। আমি চিনি। আমি যখন দেশে হ্যাঁ, আমি যখন দেশে ছিলাম তখন সে আমাকে বলছিল যে প্রিয়াঙ্কা সিটিতে সে একটা ফ্ল্যাট কিনবে। মিডিয়ার অনেক ডিরেক্টর, অনেক অ্যাক্টরসরা হচ্ছে ওখানে ফ্ল্যাট কিনতেছে। তো ঠিক আমরাও আছে। একটা ফ্ল্যাট ওখানে কিনবো। হ্যাঁ। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা কিনবো। যেহেতু আমাদের আমরা যেহেতু একটা গাজীপুরে যে জমিটা কেনা হয়েছে, ওখানে কিন্তু বাড়ির কাজটা ধরা হয়নি। কেন ধরা হয়নি? মাঝখানে করোনা ছিল, লকডাউন ছিল। তো যে কারণে আমাদের গার্মেন্টস এর আমার তো এক্সপোর্ট এবং ইম্পোর্টের বিজনেস, স্পেশালি এক্সপোর্ট বিজনেস। তো সেক্ষেত্রে মাঝখানে বিজনেসটা কিন্তু আমাদের একটু স্লো গেছে। মানে করোনার কারণে আমাদের হচ্ছে ব্যবসায়িকভাবে আমরা একটু ক্ষতিগ্রস্ত হই। তো যে কারণে হচ্ছে জমি কেনার পরে বাড়ির কাজটা শুরু করা হয়নি। তো এখনো যেটা হয়েছে, আমি দুবাইতে আসার আগে যেটা করছি সেটা হচ্ছে জমির বাকি যে অংশটা সেটা হচ্ছে তার নামে দানপত্র করে দিয়ে আসি। কেন করে দিয়ে আসি? কারণ হচ্ছে যে আমরা চাচ্ছিলাম যে আমি কিছু টাকা সাপোর্ট দিব, আর কিছু টাকা হচ্ছে লোন করে আমরা বাড়িটা করব। যেহেতু আমি ইউরোপে আবার যাব, ইউরোপের আমার পাসপোর্ট নিতে হবে। তো যে কারণে হচ্ছে আমার দেশে আসা যাওয়ার সমস্যা হতে পারে ব্যাংক লোনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে সে তার নামে এককভাবে যদি জমিটা তার নামে এককভাবে থাকে, তাহলে সেক্ষেত্রে আবার আমার পরিচিত কিছু ব্যাংক ডিরেক্টর। হ্যাঁ, হ্যাঁ, আমার হচ্ছে ছোট মামা ছিলেন বাংলাদেশ ব্যাংকে, জিএম ছিলেন। এখন হচ্ছে আমার ছোট মামা শালা আছেন আপনার ঢাকা ব্যাংকে আছেন। উনি ভাইস প্রেসিডেন্ট পর্যায়ে আছেন। তো আমাদের লোন করতে কোনো অসুবিধা হবে না। তো সেক্ষেত্রে আমি হচ্ছে জমির মানে অর্থাৎ ওখানে 1,20,00,000 টাকার যে জমি, প্রথম তাকে অর্ধেক তার নামে ছিল।
পরবর্তীতে বাকি অর্ধেক আমি আসার আগে আমার আম্মুর কাছ থেকে মাঝখানে যেটা হয় আম্মুর কাছ থেকে ওই জমিটা আবার আমার নামে নিয়ে নিছি। কারণ আমার আম্মু বয়স্ক মানুষ, যেকোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেক্ষেত্রে আমি আসার আগে ওটা তাকে দানপত্র করে দিয়ে আসছি। এখন পুরো জমিটাই হচ্ছে তার নামে। এটা আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল। মানে এখানে এখানে আমি 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 কিন্তু অনেকগুলো বোকামি করছি। অনেকগুলো ভুল সিদ্ধান্ত নিছি। তার মধ্যে এটা একটা ভুল সিদ্ধান্ত। মানে পরবর্তীতে জমির বাকি অংশটাও আমি তার নামে লিখে দিয়ে আসছি। কারণ এখন তো আসলে আমাদের মানে সংসার জীবনটা হচ্ছে কি ভাইয়া ২০১৭ সাল থেকে ২০২৪। আপনি দেখেন সংসার জীবন হয়ে গেছে ভাই ৮ বছর। যেখানে বাবুর বয়স অলরেডি ৩ বছর শেষ। সামনে বাবুটাকে স্কুলে ভর্তি করতে হবে। এখন মনে আপনাদের করেন তো যে একটা আরেকটা জিনিস আমি এখানে আরেকটু কথা বললে আপনার সুবিধা হবে বুঝতে। সেটা হচ্ছে ভাই মিডিয়ার মেয়েদের কিন্তু সংসার ভাঙে। এটা একটা কমন বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে আমি যখন তাকে বিয়ে করি তখন তো সে মিডিয়ার মেয়ে ছিল না। মানে রাইট। দুনিয়ার সবার কাছে সে অভিনেত্রী হতে পারে, দুনিয়ার সবার কাছে সে স্টার হতে পারে, সুপারস্টার হতে পারে। আমার কাছে তো সে স্টার না। কারণ আমি তো কোনো নায়িকাকে বিয়ে করি নাই। এমন যদি হতো যে আজকে পরিমণি অনেক বড় একজন স্টার, হ্যাঁ আমি গিয়ে তাকে বিয়ে করলাম। বিষয়টা তো এমন না। বিষয়টা তো কারণ তার উল্টা, বিষয়টা তার হচ্ছে আপনি যা হয়েছে যতটুকু হয়েছে সেটা আপনার অবদানে হয়েছে। রাইট। মনে করেন যে আমি কথাগুলো বললে আপনি কিভাবে আপনি রেকর্ডিং এ কতটুকু রাখবেন আমি জানি না। মনে করেন প্রতি মাসে তার পিছনে মানে ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ এমনও মাস হয়ে গেছে তার পিছনে ১০ লাখ টাকাও খরচ করা লাগছে। মনে করেন যে শপিং করতে বাসার এমন অবস্থা, মনে করেন যে আমার মনে হয় ২০০ টা ফ্যামিলির মানে বউয়ের জামা-কাপড় যোগ করলেও এত জামা-কাপড় হবে না। এত শপিং মনে তো করেন যে আমাদের করতে হয় না, অভিনয় তো আমরাও এখন করি। মনে করেন যে একই ১-১৫ লাখ একই টাকার নাটক শপিং একটা একটা নাটক একটা নাটকে তো মনে করেন যে ৮ থেকে ১০ টা ড্রেস চেঞ্জ করতে হয়। ৮ থেকে ১০ টা ড্রেস চেঞ্জ করতে হয়। এবং সে সে কি সবসময় চেষ্টা করে যে প্রফেশনাল থেকে আমাদের শপিং করতো? বিষয়টা হচ্ছে সে সবসময় চেষ্টা করত নিজেকে কিভাবে দ্রুত সামনের দিকে নেওয়া যায়। সে কখনো মানে আপনার একই জামা-কাপড় বারবার পরার যে বিষয়গুলো, এইটা আসলে সে প্র্যাকটিস করেনি। মানে একটা বিষয় হয় কি যখন হাসব্যান্ডের থাকে, যখন কারো থাকে না যেমন আমরা ছোটবেলায় যেটা হইছে আমরা দেখা যাচ্ছে আমাদের বাবা আমাদেরকে জামা-কাপড় কিনে দিত। তো সেটা কিন্তু লিমিটেড ছিল। আবার এখন আমার সন্তানের বেলায় যেটা হচ্ছে, আমার সন্তান কিন্তু সবসময় শপিং করে। মনে করেন যে সে বাসা থেকে বের হইছে, তার জুতা পছন্দ হয়েছে সে কিনবে, তার শার্ট পছন্দ হয়েছে সে কিনবে, সে এটা খাবে, ওটা খাবে। মানে এখনকার সময়টা আর তখনকার সময়টা কিন্তু এক না। এখন যেহেতু আচ্ছা, আমি আপনার একদিকে কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই শুভ ভাই। মা হিসেবে মিহি কতটা কেমন? মা হিসেবে মিহি তার সন্তানকে যথেষ্ট হচ্ছে সময় দেওয়ার চেষ্টা করে। যেহেতু সে শুটিং এ থাকে, যখন সে যেদিন শুটিং থাকে না, সে চেষ্টা করে বাচ্চাকে সময় দেওয়ার জন্য। বা বাচ্চাকে নিয়ে সে ঘুরতে বের হয়, হ্যাঁ? বাচ্চাকে সময় দেয়। এগুলি নিয়ে কোনো কমপ্লেইন নাই। এখনো সে বাচ্চার ব্যাপারে মা হিসেবে একটা কথা ভাই আমি আপনাকে বলি, পৃথিবীর সকল ছেলে খারাপ। বাট পৃথিবীর কোনো বাবা খারাপ না। পৃথিবীর সকল মেয়ে খারাপ। বাট পৃথিবীর কোনো মা কিন্তু খারাপ না। খুবই সুন্দর কথা বলেছেন। ফাইনালি একটু শর্ট করব শুভ ভাই, শেষ করব। তার আগে আরো কয়েকটা কোশ্চেন আমি আপনার কাছে করে রাখি। জি, জি, সেটা হচ্ছে যে মিহির জি। লাস্ট কোশ্চেন, আপনি চাইছেন তার সঙ্গে সংসার করতে। যদি আপনি তার সঙ্গে সংসার করতেই রাইট, চান, রাইট। তাহলে কেন আপনি এই তথ্যগুলো বিভিন্ন জায়গায় প্রচার করছেন? সঙ্গে তো আচ্ছা আপনি সরাসরি গিয়ে কথা বলতে পারেন। আপনি অত্যন্ত চমৎকার কথা বলছেন। আপনার কথাটা আমার পছন্দ হয়েছে। যে যদি আমি সংসার করতেই চাই, তাহলে আপনার সাথে লাইভে আসলাম কেন? আমি আপনাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। যে আমি আপনার সাথে কেন লাইভে আসলাম? ঠিক কি না ভাইয়া? আমি যদি সংসার করতে চাই, আমি কেন লাইভে আসলাম? বিষয় হচ্ছে লাস্ট যে কুরবানি ঈদটা ছিল, ঈদের দিনের কথা বলি। ঈদের দিনে তার সাথে আমার অনেক লম্বা সময় কথা হইছে। তো আমাকে আমার নাম্বারে আমার আম্মু কল দিচ্ছে WhatsApp এ। আম্মু কল দিচ্ছে আমার ভাবির নাম্বার থেকে, সেজ ভাবির নাম্বার থেকে। পরে আমি হচ্ছে কনফারেন্স কলে যাই। তা আমার আম্মু লাইনে এড হওয়ার পরেও আমরা প্রায় ১ ঘন্টার উপরে কথা বলছি। আমার আম্মু শুভ্রর সাথে আবার কথা বলছে, আমার ছেলের সাথে। আমি ওদেরকে বলছিলাম যে ঈদে নোয়াখালী যাওয়ার জন্য। সে এর আগে বেশ কয়েকবার নোয়াখালী গিয়েছে। আমার বাড়িতে আমার আম্মু তাকে খুবই আদর করে। কারণ আমরা ৫ ভাই, আমাদের কোনো বোন নাই। মানে আমরা ৫ ভাই। আমি সবার ছোট। তো আমার আম্মুর কিন্তু কোনো মেয়ে নাই। উনি ছেলের বউদেরকে ছেলের বউ মনে করে না। উনি ছেলের বউদেরকে হচ্ছে নিজের মেয়ে মনে করে। মেয়ে মনে করে হচ্ছে উনি ঐরকম হচ্ছে উনি আদর করে, স্নেহ করে। তো আম্মু খুবই করতেছে যে, "তুমি শুভ দেশে নাই। তুমি যদি ঈদে বাড়িতে আসতে আমার নাতিটাকে নিয়ে অনেক ভালো হইতো।" তো শুভ্রকে এখন যেহেতু আসো নাই অন্তত ঈদের পরে সময় করে হচ্ছে বাড়িতে আসো। শুভ্রকে একটু নিয়ে গ্রামের বাড়িতে আসো। এরকম একটা বিষয়। মানে খুবই এরপর হচ্ছে আমার শাশুড়ির সাথে কথা হইলো।
মোটামুটি মানে কোনো রকমের কোনো ঝামেলাই ছিল না ঈদের সময়টাতে। এরপরে হচ্ছে তার মামা গাজীপুরে তার মামাতো বোনের বিয়ে ছিল, অনুষ্ঠান ছিল, সেখানে সে গেছে ঈদের পরে। তো যাওয়ার পরে ওখানে থাকা অবস্থায় তার সাথে আমার অডিও কলে কথা হচ্ছে, ভিডিও কলে কথা হচ্ছে। ওখানে গায়ে হলুদ, ঠিক আছে? মানে বিয়ে সবসময় কথা হচ্ছিল। তো সেখান থেকে সে ফিরে আসে। বাসায় যখন আসে, বাসায় এসে সে ঢুকছে। আসার পরে তার সাথে কন্টিনিউ কিন্তু কথা হচ্ছে। এর মধ্যে হুট করে হচ্ছে সে কল রিসিভ করতেছিল না। এটা হচ্ছে মোটামুটি 25 তারিখের কথা বলবো। কারণ হচ্ছে তার হচ্ছে আগে থেকেই তার প্ল্যান ছিল যে সে ঈদটা শেষ করে সে আমাকে ডিভোর্স লেটারটা পাঠাবে। এটা তার আগেই প্ল্যান ছিল। আর তাকে হচ্ছে ডিভোর্স দেওয়ার জন্য যিনি খুব বেশি ইয়ে করতেছেন সে হচ্ছে হিমু আকরাম। মানে তাকে ডিভোর্স দেওয়ার জন্য ফোর্স করছে বারবার। তারা বিয়ে শাদী করবে, তাকে নিয়ে সংসার করবে। আপনাকে যে উত্তরার ফ্ল্যাটের কথা বললাম, যেটা হচ্ছে ওই যে এয়ারপোর্টের পিছনে প্রিয়াঙ্কা সিটিতে তারা হচ্ছে থাকবে। আমাদের এই বিল্ডিং এইখান থেকে বাসা ছেড়ে দিবে, ওখানে গিয়ে হচ্ছে বাসা নিবে, ওই বাসায় উঠবে আর কি। হিমু আকরামের ফ্ল্যাটে গিয়ে উঠবে। এবং এই নিউজটা হচ্ছে রাসেল ভাই আমাকে কনফার্ম করছে। যে রাসেল ভাইয়ের কথা একটু আগে বললাম, যে উনি আমাকে কনফার্ম করছে বিষয়টা, যে ভাইয়া যদি ঘটনা তো সে অনেক দূর চলে গেছে। ডিভোর্স দিয়ে দেয়, বিহি যদি আপনাকে সে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে কি সে আপনি তাকে যা যা দিয়েছেন তা ফেরত দিবে নাকি রেখে দিবে? না, এগুলো তো মনে করেন যে ওর পিছনে আমার যেটা খরচ হয়েছে, মনে করেন যে কেউ যদি 50টা বিয়েও করে, তার বোর পিছনে এত খরচ হয় না। আমি কি বোঝানোর চেষ্টা করতেছি, এজ এ মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে আপনি বুঝতে পারছেন। মানে তার পিছনে আমার যেটা খরচ হয়েছে, সেটা কিন্তু মানে আমি যদি জেনারেলি একটা মেয়েকে যদি বিয়ে করতাম, সংসার করতাম, তাহলে প্রতি মাসে হয়তো আমার সংসার খরচ কত 50,000 টাকা দাঁড়াইতো বা 60,000 টাকা দাঁড়াইতো। বা তার পিছনে আমার সংসার খরচের বাইরে এক্সট্রা অনেক খরচ হয়ে গেছে। আজকে সে মনে করেন যে ডায়মন্ডের নাকফুল কিনবে, কালকে সে ডায়মন্ডের রিং কিনবে, আজকে তার এই গোল্ডটা পছন্দ হয়েছে, আজকে তার এই নুপুরটা পছন্দ হয়েছে। হ্যাঁ, মানে বিভিন্ন রকমের ভায়না। এরপরে মনে করেন শুটিং এর শপিং তো বুঝেনি। শুটিং এর শপিং তাও তো সে মনে করেন যে মানে তার ফেসবুক পোস্ট গুলো দেখলে আপনি বুঝতে পারবেন, বা সে কোন লেভেলের, কোন দামের, কোন ব্র্যান্ডের সে জামা কাপড় পরে। সে মনে করেন বসুন্ধরা শপিং সিটি থেকে শপিং করে। তারপরে মনে করেন যে সে যমুনা ফিউচার পার্ক থেকে শপিং করে। আচ্ছা, আমি বর্তমান প্রেক্ষাপটের কথা যদি বলি, সে কয়টা নাটকে কাজ করে প্রতি মাসে, সে কত টাকা ইনকাম করে দেখেন। এবং দেখা যাচ্ছে আপনার সে যে পরিমাণ মনে আমরা করেন যে আমাদের পয়েন্ট সে থেকে সরে যাচ্ছি শুভ ভাই। আমার কোশ্চেনটা ছিল, এর আগে বিষয়টা ছিল আপনি উত্তর দিচ্ছিলেন কেন আপনি সবাইকে এটা জানাচ্ছেন, এবং সেটার সঙ্গে আমি একটা প্রশ্ন করেছি, সে ডিভোর্স দিলে কি আপনার টাকা ফেরত দিবে কিনা, জমি তারপরে স্বর্ণ যেগুলো খেয়ে ফেলেছে সেগুলো তো চলে গেছে, বাদ বাকিটা জি, ফেরত দিবে কিনা? না, বাদ বাকিটা ফেরত দিবে কিনা সেটা তো আমি জানি না, কারণ সে আমার সাথে অলরেডি 25 তারিখের পর থেকে সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এটা তার ইচ্ছাকৃত, এটা তার পরিকল্পিত। এটা হচ্ছে একটা পরিকল্পিত একটা ঘটনা, আর অনেকটা হত্যার শামিল। মানে একটা সংসারকে খুন করা, হত্যা করার শামিল। কারণ তো সে হচ্ছে আমার বড় ভাবিকে ফোন দিয়ে জানাইছে যে আমি ওকে ডিভোর্স লেটার পাঠাই দিছি। এবং সেটা আমি জানি হচ্ছে 30 তারিখে। এবং সে ডিভোর্স লেটারের জন্য এপ্লাই করছে 29 তারিখে। কিন্তু এখন পর্যন্ত আমি কোনো ডকুমেন্টারি হাতে পাই নাই। বাট তার সাথে চ্যাটিং এর যে বিষয়গুলো, কথাবার্তা, ডেট অনুযায়ী আমি কথাগুলো আপনাকে বলতেছি। কারণ আমি লাস্ট একটা নিউজে দেখলাম যে সে 30 তারিখে। তা আমি দেখতেছি যে টাইমিং গুলো মিলে যাচ্ছে। কারণ তো সে ওই ঈদ হইছে 18 তারিখ। আর ওর মামাতো বোনের অনুষ্ঠান ছিল 20, 21, 22। ওখান থেকে সে 23 তারিখ আসে, 24 তারিখ সে বাসায় ছিল। আর 25 তারিখ থেকে হচ্ছে সে হিমু আকরামের সাথে আছে। যে কারণে হচ্ছে সে আমাকে মানে আমি তাকে ফোনে রিচ করতে পারছিলাম না। আপনি এই গুরুত্বপূর্ণ সময়ে কেন দুবাই বসে আছেন? আমি দুবাইতে বসে নাই ভাইজান। আমি ওয়্যার হাউস নিয়েছি। আমার ঈদের আগে আমার একটা শিপমেন্ট হয়েছে। কিছু মাল আসছে। এখন এখানে তো আমি এই মালগুলো বিক্রি করে হচ্ছে আপনার আমাকে দেশে যাইতে হবে। আমার হচ্ছে আচ্ছা ভাই, মোটামুটি আমি আগামী মাসের এই প্রশ্নটা করার পেছনে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে গিয়ে মিহির দাবি আপনি বাংলাদেশে কেস খেয়ে পালিয়ে দুবাইয়ে আশ্রয় নিয়েছেন, এটার ব্যাখ্যা দেন। এটা অত্যন্ত হাস্যকর একটা বিষয়। এটা আসলে আমি অন্যভাবে বলতে চাচ্ছি না। এটা নিতান্তই হাস্যকর একটি বিষয়। কারণ হচ্ছে আমি দুবাইতে যেদিন আসি সেদিন সে নিজে এয়ারপোর্টে আমাকে দিয়ে গেছে। এবং মনে করেন যে আমি তো বাংলাদেশে আমার অফিস হলো উত্তরা ৯ নাম্বার সেক্টর ৮ নাম্বার রোডে আমার অফিস। বাইং হাউসের অফিস। ঠিক আছে? এরপর আমার দোকান আছে টঙ্গীতে, আশরাফ সেতু মার্কেটে। ঠিক আছে? আমি তো পাবলিক। আপনি আমার ফেসবুক প্রোফাইল দেখেন। আমার প্রোফাইল কিন্তু লক করা না। আমার প্রোফাইল কিন্তু ওপেন ফেসবুক। আমি দেশে থাকতে যে নাম্বার ইউজ করতাম, ওই নাম্বারের হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আমি আপনাকে মেসেজ দিয়েছি। আমার হোয়াটসঅ্যাপ কিন্তু ওপেন। এখন কারো সাথে যদি আমার কোনো ব্যবসায়িক যদি কোনো ট্রান্সেকশন থাকে, লেনদেন থাকে, তো সেক্ষেত্রে সে তো আমাকে নক করবে।
অথবা মনে করেন যে আমি আপনার কাছ থেকে টাকা নিয়েছি ব্যবসায়িক পারপাসে, সেক্ষেত্রে আপনার কাছে স্টাম্প থাকবে, চেক থাকবে, ঠিক কি না? অথবা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আপনি কোর্টে অভিযোগ করতে পারেন। কিন্তু সে যেটা বলতেছে তার কাছে অনেকে অভিযোগ করতেছে যে তারা আমার কাছ থেকে টাকা পাবে। মানে বিষয়টা আসলে আমার মাথায় ঢুকছে না। এটা অত্যন্ত হাস্যকর একটা বিষয়। আপনার নামে কোনো মামলা হয়েছে কিনা? না, আমার হচ্ছে ২০১৮ সালে একটা প্রবলেম হয়েছিল। ২০১৮ সালে সেটা হচ্ছে একটা চেকের মামলা। অর্থাৎ আমি যাকে চেক দিয়েছিলাম তখন আমার অ্যাকাউন্টে টাকা ছিল। তো আসলে আমি যে ডেইটে চেক দিয়েছিলাম, ওই ডেইটে আমার অ্যাকাউন্টে টাকা ছিল। কিন্তু আমি একটা বিষয় জানতাম না, সেটা হচ্ছে যে আপনার চেকের যে ডেইট থাকে, ওই ডেইটের পরেও কিন্তু ৬ মাস পর্যন্ত চেকটা অ্যাক্টিভ থাকে। মানে এই আইনের অনেকগুলো বিষয় আমার জানা ছিল না। তো সেক্ষেত্রে পরবর্তীতে ওরা হচ্ছে টাকাটা উঠায় নাই। মানে নির্দিষ্ট ডেইটে ওরা হচ্ছে টাকাটা রিসিভ করে নাই। তারা ব্যাংকে যায়নি। তারা এমন একটা ডেইটে তারা ব্যাংকে গেছে, তখন আমার অ্যাকাউন্টে টাকা ছিল না। তখন আমি তাদেরকে বললাম যে, "ভাই আমি তো টাকাটা খরচ করে ফেলেছি। আমি টাকাটা অ্যাকাউন্টে ডিপোজিট করতে কয়েকদিন দেরি হবে।" তো তারা হচ্ছে এই বিষয়টাকে হচ্ছে এখানে আরো অনেকগুলো বিষয় আছে, পলিটিক্যাল বিষয় আছে যেগুলো আসলে আমি বলতে চাচ্ছি না অনেক বিষয়। অনেক বিষয়টা অনেক লম্বা হয়ে যাবে। তারা হচ্ছে ওই চেকটা হচ্ছে বাউন্স করে মামলা করে। তো ওই মামলায় হচ্ছে আমি গ্রেপ্তার হই। হওয়ার পরে পরবর্তীতে আমি জামিনে চলে আসি এবং পরবর্তীতে ওই মামলাটা কিন্তু মীমাংসা হয়ে গেছে। অর্থাৎ আপোসনামা যেটা, আপোসনামা কিন্তু কোর্টে সাবমিট করে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এবং আপনি টাকা পরিশোধ করে দিয়েছেন। আমি টাকা পরিশোধ করে দিয়েছি, রাইট। তার মানে আপনার পুলিশ সংক্রান্ত কোনো জটিলতা নাই। না। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে এই যে দেখেন যতগুলো এই যে দূরবীন নিউজে লাস্ট নিউজ হয়েছে। ঠিক আছে? তা আমার যদি ও যে অভিযোগগুলো আনতেছে, যে অভিযোগগুলো যদি সত্য হতো, তাহলে আমি তো আপনার সাথে লাইভে আসতাম না। একজন পালিয়ে যাওয়া মানুষ কেন লাইভে আসবে? হ্যাঁ, পয়েন্ট, যুক্তি আছে। এবং আরো একটা যুক্তি আমি মিলাই দেই, আপনার সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পরে তার সাথে যদি হিবু আকরামের বিয়ে হয়, তাহলে তো একে জি। একে দুই হয়ে যাবে। না, এখানে আরেকটা বিষয় আছে। আমি এই বিষয়গুলো সামনে আনতেছি কেন? কারণ হিমু আকরাম কিন্তু বিবাহিত, তার কিন্তু ফ্যামিলি আছে। দেখেন তার কিন্তু ফ্যামিলি আছে। আজকের এই ঘটনাগুলোর কারণে কিন্তু সেখানে কিন্তু ঘটনাটা হিতে বিপরীত হইতে পারে। তার ফ্যামিলিতে কিন্তু বিষয়গুলো যাবে। কারণ যেভাবে নিউজগুলি হচ্ছে, আমি চাচ্ছি আমার আল্টিমেট চাওয়াটা কি? আমার আল্টিমেট চাওয়াটা হচ্ছে আমার সংসারটা আমি নষ্ট করতে চাচ্ছি না। মানে আপনি এই যে মিডিয়াতে আসছেন বা সবাইকে জানাচ্ছেন, এটার একটাই উদ্দেশ্য, যাতে হিবু আকরাম সরে যায়, বিহি আপনার কাছে ফেরত আসে। রাইট, সঠিক। আমিও আপনার জন্য সেই শুভকামনা করছি। শুভ ভাই, আপনার নামও শুভ চৌধুরী। শুভকামনা জি, রইল আপনার জন্য যে মিহি যেন তার ভুলটা বুঝতে পারে এবং জি, আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা তৈরি হয়েছে সেটা যেন জি, দূর হয়। এবং আপনাদের নিশ্চয়ই একটি সন্তান আছে, সেই সন্তানের জি। জন্য হলেও আপনারা যেন একই সংসারে আবার একসাথে বসবাস করেন, সেই শুভকামনা রাখছি আপনার জন্য। আমাদের এই আলাপটা শেষ করবো, শেষ করার আগে যদি আপনি কিছু বলতে চান। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া আমাকে সময় দেওয়ার জন্য বা আমার কথাগুলো শোনার জন্য। আসলে অনেক কথা বলার ছিল। আপনি যেভাবে আড্ডা দিচ্ছিলেন আমার মনে হয় আমরা ২ ঘন্টা ৩ ঘন্টা যদি সময় পেতাম বা কথা বলার সুযোগ পেতাম তাহলে হয়তো আরো অনেক বিষয় খোলামেলা আপনার সাথে কথা বলার সুযোগ হতো। আমি আশা করব যে আপনি আপনার আমার সাথে যদি যোগাযোগটা আপনার যদি আরো কোনো কিছু বলার থাকে বলতে পারেন, সমস্যা নাই। আপনি কিছু যেগুলো আপনি বলতে চাইছিলেন বলা হয়নি, অবশ্যই বলতে পারেন। জি। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে তার স্বপ্ন ছিল সে মিডিয়াতে কাজ করবে, নিজেকে সে একজন স্টার হিসেবে প্রতিষ্ঠিত করবে। তো তার এই স্বপ্নের যাত্রাটা শুরুটা কিন্তু আমার হাত দিয়ে। এবং আমি তাকে আমার অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য। যদি তার সাথে আমার ফাইনালি ডিভোর্স হয়েও যায়, আমি আশা করব সে তার ক্যারিয়ার কন্টিনিউ করবে। সে যাতে সফল হয়, সে যাতে একদিন স্টার হয়, সুপারস্টার হয়, মেগা স্টার হয়, এই দোয়া তার জন্য আমার থাকবে। তবে আমার কথা হচ্ছে একটাই, মিডিয়াতে কাজ করতে গেলে কেন আমাকে রাতারাতি কি হতে হবে? আমাকে স্টার হতে হবে। কেন রাতারাতি কেউ একজন আমাকে স্বপ্ন দেখাবে, আমি তোমাকে স্টার বানিয়ে ফেলবো, সুপারস্টার বানিয়ে ফেলবো। হ্যাঁ? তার কথাই কেন পড়তে হবে? এক কথায় এখন আমাদের সমাজে যে একটা বিষয় আসছে যে সুগার ড্যাডি। আমি বলব যে হিমু আকরামটা হচ্ছে সুগার ড্যাডি। যারা হচ্ছে এ ধরনের স্বপ্ন দেখিয়ে অনেকগুলো মেয়ের জীবন ধ্বংস করছে। অনেকগুলো মেয়ের সংসার নষ্ট করছে। এটা আসলে সামাজিকভাবে এই বিষয়গুলো নিয়ে আরো অনেক বেশি হচ্ছে আজকে আমি যেভাবে প্রতিবাদ করছি, এই বিষয়গুলো নিয়ে হয়তো অনেকে সামনে আসে না, প্রতিবাদ করে না। আমি বলব এই বিষয়গুলো নিয়ে আরো অনেক বেশি সোচ্চার হওয়া উচিত, প্রতিবাদ হওয়া উচিত। কারণ তাদের ফ্যামিলি থাকা সত্ত্বেও তারা কেন হচ্ছে এভাবে মানুষকে মিথ্যা স্বপ্ন দেখাবে? যে আমি তোমাকে ফ্ল্যাট দিচ্ছি, আমি তোমাকে নতুন তুমি কেন প্রাইভেট কারে চড়বা? তোমাকে জিপ কিনে দিচ্ছি, হ্যাঁ? তোমাকে ফ্ল্যাট দিচ্ছি, তোমাকে আমি মুভিতে নিবো, তোমাকে নিয়ে মুভি বানাবো। এরকম যে স্বপ্নগুলো দেখানোর যে বিষয়গুলো, এগুলো আসলে তারা যে কাজটা করতেছে সঠিক না।
এবং এটা করা উচিত না। মিডিয়াটা অনেক সুন্দর একটা জায়গা। এরকম কিছু মানুষের কারণে আমি বলব মিডিয়াতে সবাই খারাপ সেটা বলব না। কারণ আমি নিজেও কিন্তু বেশ কিছু নাটক প্রোডিউস করেছি। তাহলে আমিও কিন্তু মিডিয়ার একটা অংশ। তো সেক্ষেত্রে পিয়াল ভাই আমাদের সাথে আছেন। আপনি একজন অভিনেতা, আপনি একজন ডিরেক্টর, সাংবাদিক, আপনিও কিন্তু মিডিয়ার অংশ। সেক্ষেত্রে কিছু মানুষের কারণে মিডিয়াটা কলুষিত হচ্ছে। মানে হিমু আকরামদের মতো কিছু মানুষের কারণে মিডিয়াটা কিন্তু আজকে কলুষিত হচ্ছে। এই জায়গাটাকে অনেকে কিন্তু খারাপ চোখে দেখছে। অনেক ফ্যামিলি থেকে তারা তাদের মেয়েকে, তাদের ছেলেকে এই জগতে আসতে দিতে চায় না। এই কারণগুলোর কারণে। এবং যেটা হয় মিডিয়াতে যে মেয়েগুলো কাজ করে, মেক্সিমাম মেয়েগুলোর কিন্তু সংসার ভেঙে যায়। সংসার করতে পারে না। এবং বারবারই কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটে। বারবার ঘটনাগুলো কিন্তু ঘটে। তা আমি ধারণা করেছিলাম যে ভাইয়া আমার জীবনে এটা ঘটবে না। মানে আমার জীবনে এটা ঘটবে এটা আমার কখনো কল্পনায়ও আসেনি। এই যে আপনি বললেন যে এত বড়ি স্বর্ণ, এই যে জমি কিনে দেওয়া, এই যে ফ্ল্যাট কিনে দেওয়া, এই যে আপনার গাড়ি কিনে দেওয়া কেন করলেন? কারণ আমার মাথার মধ্যে তো এই বিষয়গুলো আসেনি কখনো। মানে সে আমাকে ছেড়ে দিবে, আমাকে ডিভোর্স দিবে এই চিন্তাটা না ভাইয়া কখনোই আমার মাথায় আসেনি। মানে এটা আমার কাছে একটা কল্পনা। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা স্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছি। এরকমটা মনে হচ্ছে। সে আমাকে সে WhatsApp এ ব্লক মারবে, আমাকে সে আনফ্রেন্ড করে দিবে Facebook থেকে, আমাকে সে মেসেঞ্জারে ব্লক মেরে দিবে। মানে যে হচ্ছে আমার কলের অপেক্ষায় থাকে। আমি কখন কল দিব, আমি কখন খোঁজ খবর নিব। ঠিক আছে? তো আমি যার অপেক্ষায় থাকি সে কখন কল দিবে, খোঁজ খবর নিবে। ঠিক সেই মানুষটা এরকম হঠাৎ করে যদি এরকম হতো যে অনেক দিন থেকেই আমাদের সমস্যা। টুকটাক আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয় মাঝে, মাঝে এই বিষয়গুলো নিয়ে। তার মানে কিন্তু আমাদের সম্পর্কটা একেবারে খারাপ হয়ে যায়নি। মানে ছেড়ে যাওয়ার মতো কোনো বিষয় হয়নি। এখন আমি তার গার্ডিয়ান, কথা বুঝেন। সেক্ষেত্রে কোনো বিষয় যখন আমার কানে আসবে আমি তাকে একটু শাসন করব, আমি তাকে একটু বলবো। এটা তো খুবই স্বাভাবিক। এখানে তো আসলে এটা আমি তো ফোনে তো আর কেউ কাউকে মারধর করতে পারে না। এখন সে আরেকজনের কাছ থেকে শুনেছি সে নারী নির্যাতন মামলা করবে। এখন বিষয়টা হচ্ছে আমি তো তাকে বোঝানোর চেষ্টা করেছি। আমি তাকে কথাগুলো বলার চেষ্টা করছি, তাকে বোঝানোর চেষ্টা কোনোভাবে শারীরিকভাবে লাঞ্ছনা করেছেন, গায়ে হাত তুলছেন? প্রশ্নই আসে না ভাইয়া। আমি তাকে খুবই স্নেহ করি। সে এই যে আমার থেকে প্রায় ১০ বছরের ছোট। প্রায় ১০ বছরের ছোট। কারণ হচ্ছে আমি যখন মাস্টার্সে পড়ি তখন সে হচ্ছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে। তো সেই হিসেবে এইজের আরো একটা একটা অনেক প্রশ্ন শুরু ভাই, আরো একটা প্রশ্ন, আপনি যেহেতু প্রযোজক, আপনার কয়টা নাটকে তাকে আপনি নায়িকা বানিয়েছেন আর আপনি কয়টা নাটক বানিয়েছেন? আমার টোটাল নাটক সংখ্যা হচ্ছে প্রায় ৩০ প্লাস। তার মধ্যে আমার একটা নাটকে সে কাজ করছে সেটা হচ্ছে 'তুমি রবে মনে'। এখন কে বা কারা হচ্ছে নিউজ করছে যে সে আমার ১ ডজন নাটকে কাজ করছে সেটা আমি জানি না। আপনার ৩৫টা নাটকের মধ্যে সে একটা নাটকে নায়িকা কেন, কেন ১৫-২০টা একটা এক নাটকে নয়? না সে একটা না আমার প্রযোজিত নাটকগুলোর মধ্যে সে একটা নাটকে কাজ করছে। সে সবসময় চেষ্টা করত আমার থেকে এই মিডিয়ার জায়গাটা থেকে সে আমার থেকে দূরে থাকার চেষ্টা করত। মানে যাতে কোনোভাবেই কেউ জানতে না পারে যে আমি তার হাসব্যান্ড। যখন যে আমার সাথে কাজ করতে যাবে তখন হয়তো সেটে অনেকে জানতে পারবে, বুঝতে পারবে। এজন্য সে ইচ্ছাকৃতভাবে আমার আমার ইয়েতে ওইভাবে কাজ করত না। তাহলে আপনি এবং সে নাটকের আমাকে এখানে প্রযোজক কেন? আরো একটা গুরুত্ব আপনি নাটকের আরো প্রযোজক একটা কেন গুরুত্বপূর্ণ হলেন? আচ্ছা আমি আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাকে বলি। সে আমাকে সবসময় নিরুৎসাহিত করত যে, "তোমার নাটক বানানোর দরকার নাই। আমি মিডিয়াতে কাজ করতেছি। তুমি তোমার গার্মেন্টস বিজনেসটা মনোযোগ দিয়ে করো। তোমার নাটক বানানোর দরকার নাই। তুমি এই জগতে কাজ করার দরকার নাই।" সে সবসময় আমাকে নিরুৎসাহিত করত। তো আপনি কেন আচ্ছা নাটক লাস্ট বানাইলেন? আমি নাটক বানিয়েছি। আমি তো আসলে ছোটবেলা থেকেই সংস্কৃতিমনা মানুষ। ছোটবেলা থেকেই সংস্কৃতিমনা মানুষ। নাটকের প্রতি, সিনেমার প্রতি, মিডিয়ার প্রতি আমার একটা দুর্বলতা ছিল। এবং সেটা যে চলে গেছে বা এখন নাই ব্যাপারটা এমন না। আমি আবারও দেশে আসবো এবং আমি আপনাকে একটা আবার কথা দিচ্ছি সেটা হচ্ছে আমি এখন থেকে মিডিয়াতে কন্টিনিউ কাজ করব। এবং আমি হচ্ছে এখন থেকে কন্টিনিউ হচ্ছে সিরিয়াল বলেন, একক নাটক বলেন কন্টিনিউ আমি কাজ করব। ঠিক আছে শুভ ভাই, আমি বোধহয় আপনার কাছ থেকে মানে আপনি যা যা বলতে চাইছিলেন সেটুকু বোধহয় আমি না আমার পেয়েছি। আমার একটু কথা বাকি ছিল। লাস্ট একটা কথা বাকি ছিল। সেটা হচ্ছে হ্যাঁ, হিমু আকরাম সাহেবকে আমি যখন এই ঘটনাগুলো আমার কাছে আসতেছিল, আমি তাকে মেসেঞ্জারে নক দিয়েছি। হ্যালো লিখেছি জাস্ট। জাস্ট পিয়াল ভাই আমি আপনাকে কি করলাম মেসেঞ্জারে জাস্ট হ্যালো লিখেছি। হ্যালো লেখার পরে আপনি আমাকে ব্লক দিতে পারেন? মানে আমি আপনাকে জাস্ট মেসেঞ্জারে হ্যালো লিখেছি। আপনি কি আমাকে ব্লক মারবেন? না, হিমু আকরাম সাহেব হিমু সেই কাজটাই করছে। আমি হিমু আপনাকে আকরাম স্ক্রিনশট দিব। যখন আপনাকে ব্লক করছে, হিমু আকরাম যখন জি। আপনাকে ব্লক করছে, তার আগে কি কোনো নিউজ প্রচার হয়েছে? না এটা হচ্ছে হিমু আকরামকে আমি মেসেঞ্জারে নক দিয়েছি আরো ২ মাস আগে। তার মানে হিমু আকরাম আ আগেই আপনাকে ব্লক করছে। রাইট। আমাকে আরো ২ মাস আগে ব্লক করছে। এবং আমি আর তাকে জুন মাসের ১ তারিখে এখন তো জুলাই মাস। জুন মাসের ১ তারিখ। জুন মাসের ১ তারিখে আমি হচ্ছে তাকে হচ্ছে WhatsApp এ মেসেজ দিয়েছিলাম
সে মেসেজ সিন করছে কিন্তু এখন পর্যন্ত কোনো রিপ্লাই দেয়নি। এখন হিমু আকরাম আর মিহি যদি একসঙ্গে থাকতে চায়, আপনার কোনো আপত্তি আছে? না, আপত্তি তো অবশ্যই আছে। আমার যেখানে সন্তান আছে, আমার রানিং সংসার, তো সেখানে আপত্তি করাটাই তো স্বাভাবিক। মানে আমার প্রশ্নটা বুঝেন, এখন মিহি যদি চায় সে হিমু আকরামকে বিয়ে করে তার সঙ্গে সংসার করবে, সেই না, ক্ষেত্রে এখানে আপনি এখানে তাকে এখানে জোর করে ধরে রাখতে পারবেন না। আচ্ছা, এখানে একটা কথা আছে। আর সে জাস্ট হচ্ছে ডিভোর্সের জন্য আবেদন করেছে। সে কিন্তু এখন পর্যন্ত আমার রানিং ওয়াইফ। কেন রানিং ওয়াইফ? কারণ তার এই ডিভোর্সের আবেদনটা কার্যকর হতে ৯০ দিন সময় লাগবে। তো রাইট। ইতিমধ্যে আমি তার মায়ের সাথে কথা বলেছি, ইতিমধ্যে আমি তার মামাতো বোনের সাথে কথা বলেছি, মামার সাথে কথা বলেছি, তার খালুর সাথে কথা বলেছি, তার খালাতো ভাইয়ের সাথে কথা বলছি। আমার ফ্যামিলির যারা মেম্বার আছে সবার সাথে কথা বলতেছি। এই বিষয়গুলো নিয়ে পারিবারিকভাবে বসার জন্য। আমার আম্মু তাকে বারবার ফোন দিচ্ছে। সে হচ্ছে আমার আম্মুর কল রিসিভ করছে না। মানে আমার আম্মু তাকে বারবার ফোন দিচ্ছে, সে কল রিসিভ করছে না। আমি অলরেডি আম্মুকে বলছি ঢাকায় আসার জন্য। ঢাকায় আসার জন্য, বাসায় আসার জন্য। এবং তার আম্মুকে ডাকার জন্য এই বিষয়গুলো আমরা চেষ্টা করব ৯০ দিন হওয়ার আগেই পারিবারিকভাবে সমাধান করার জন্য। আর যদি আমি ডিভোর্সের কপি পাই, মানে নোটিশ সে যেটা দাবি করছে, এটা হচ্ছে মিহির দাবি যে সে আমাকে লিগ্যাল নোটিশ দিয়েছে বা ডিভোর্সের আবেদন করেছে। যদিও এখন পর্যন্ত আমি কোনো কপি পাইনি। যখন আমি কপিটা পাবো, অবশ্যই কোনো না কোনো অ্যাডভোকেটের মাধ্যমে তো সেটা হবে। তো সেক্ষেত্রে ওই অ্যাডভোকেটের সাথে আমি যোগাযোগ করব। তিনি যদি আমাকে সহযোগিতা করতে রাজি না হয়, সেক্ষেত্রে অবশ্যই আমার পরিচিত ঢাকা কোর্টে অ্যাডভোকেট রয়েছেন। আমি তাদের সাথে যোগাযোগ করব। এই বিষয়টা আইনিভাবে বসার জন্য, সমাধান করার জন্য সর্বাত্মক চেষ্টা আমি করব। আপনি সর্বাত্মক চেষ্টা করবেন আপনার সংসারটা টিকিয়ে রাখবার জন্য। রাইট। আমি হচ্ছে উকিলের সাথে কথা বলবো এবং হচ্ছে ৯০ দিনের হওয়ার আগে আমি এজন্য আগামী মাসের ১০ তারিখের মধ্যে আমি দেশে আসার প্ল্যান করতেছি। আর যদি সে ৩০ তারিখে এপ্লাই করে তাহলে ১০ তারিখ পর্যন্ত সর্বোচ্চ সময় হবে ৪০ দিন। তার মানে এরপরেও আমার হাতে কিন্তু প্রায় ৫০ দিন সময় থাকবে। ঠিক আছে, চেষ্টা অব্যাহত থাক এবং আপনার জন্য এবং আপনার সংসারের জন্য শুভকামনা রইল। জি, মেহাদী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এবং যারা দর্শক হিসেবে যারা ভিডিওটা দেখবে তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি দর্শকদের উদ্দেশ্যে লাস্ট একটাই কথা বলবো, আপনারা মিডিয়াকে ভুল বুঝবেন না। আপনারা অবশ্যই মিডিয়াকে ভুল বুঝবেন না। মিডিয়াতে হিমু আকরামদের মতো কিছু মানুষ আছে যাদের জন্য মানুষ মিডিয়াটাকে খারাপ জানে। আমি আজকে যেভাবে প্রতিবাদ করছি, আপনাদের সাথে যদি কখনো এরকম কোনো ঘটনা ঘটে, অবশ্যই আপনারাও প্রতিবাদ করবেন এবং এই ধরনের লোকগুলো যাতে শাস্তির আওতায় আসে, তারা যাতে নতুন করে কারো সংসার নষ্ট করতে না পারে, সে ব্যাপারে আপনারা সবসময় সজাগ দৃষ্টি রাখবেন। বিশেষ করে সুগার ড্যাডিদের ব্যাপারে আপনারা সবসময় সচেতন থাকবেন। ধন্যবাদ সবাইকে।